তুই আমাকে বাঁচালি না। আমার কত ইচ্ছে ছিল, তুই আমাকে বাঁচাতে পারলি না। আমার বিনা চিকিৎসায় এইভাবে মরতে হলো। একটা গাছ থেকে একটা উল্কা দিল, আগুনে একটা উল্কা দিল বল মতো, একটা গাছ থেকে আরেকটা গাছে এরকম করে লাফ দিয়ে চলে গেল। আগুন এরকম সাইজের একটা উল্কা দিল, কালো অবয়বটা যেখানে লাশটা জ্বলছে, মানে চিতাটা যেখানে জ্বলছে সেই চিতার অপোজিটে দাঁড়িয়ে রয়েছে। মাঝখানে চিতাটা জ্বলছে, পেছনের অপোজিট সাইডেই হচ্ছে অবয়বটা, কালো অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। দুটো এরকম করে পা, সরু একদম কঙ্কালের মতো এরকম পা, দেখে মনে হচ্ছে শাড়ি জড়ানো কেউ হচ্ছে ওই ডালের মধ্যে বসে রয়েছে। পা দুটো এতটাই লম্বা, মাঝে গাছের ডাল থেকে এতটা নিচে নেমে এসেছে, অনেকটাই লম্বা পা, এরকম করে দুটো পা ঝুলছে, কিন্তু পা দুটো দেখে মনে হচ্ছে দুটো মহিলার পা। তুই আমাকে মরতে দিবি, আমি বিনা চিকিৎসায় এরকম ভাবে মরে গেলাম। পুরো হাত দিল, মানে দাদু তো উঠতে যাবে তখন মনে হয় দাদুর পেছনে কাঁধে যেন হাত দিল। খাটের হয়তো একটা পায়া হঠাৎ করে ভেঙে পড়ে গেল। ফুল দিচ্ছে, ফুলগুলো পচে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের সত্যিকারের ভৌতিক এবং অলৌকিক ঘটনার 5th এপিসোডে। তো আজকে যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের দাদু দিদার সাথে ঘটে যাওয়া এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করার আগে তোমাদের সকলকে জানিয়ে দিই, যদি তোমরাও তোমাদের জীবনে ঘটে থাকা এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, বা তোমরা চাও যে আমাকে পাঠাবে বা আমিও পড়ে শোনাই তোমাদের ঘটনা এই চ্যানেলের, তাহলে নিচে থাকা ডেসক্রিপশন বক্সের আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি আর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেই তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো আমাকে। ঘটনা যদি পছন্দ হয় তাহলে আমি অবশ্যই আমার এই চ্যানেলে সবার সাথে শেয়ার করব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমার এই সিরিজটা যে অলৌকিক ঘটনা, সত্যিকারের ভৌতিক ঘটনা যে সিরিজটা আমি তৈরি করেছিলাম সেটি প্রায় শেষের মুখ, একটা দুটো ঘটনা আসতে পারে, ঠিক আছে? তো তোমরা যদি চাও আমি এই ঘটনা পার্ট বা ঘটনা কন্টিনিউয়াস করি বা চালিয়ে যাই, তো আমাকে তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও, কারণ আমার সাথে ঘটা, আমার আত্মীয় স্বজনের সাথে যে সমস্ত ঘটে যাওয়া ঘটনা রয়েছে সেগুলি মোটামুটি প্রায় কভার হয়ে গেছে, আর একটা ঘটনা রয়েছে। তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও, বেশি লেট না করে, তাহলে আমিও তারপরে তোমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবো। তো শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর মারাত্মক এপিসোডটি। তো এখানে বেসিক্যালি দুটো ঘটনা রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে আমার দাদুর সাথে ঘটে যাওয়া, সেটি হচ্ছে দাদুর বিয়ের আগে, অনেক ছোটোবেলায়, ছোটোবেলায় বলতে কি তাও মোটামুটি 17-18 বছর বয়স হয়ে গেছিলো তখন। আর একটা ঘটনা আমার দিদার সাথে ঘটে যাওয়া, ঠিক আছে? দিদা দাদু আমার যিনি আছেন, মানে মায়ের বাবা, দিদা দাদু যিনি আছেন তারা হচ্ছে দুজনেই বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশেই তাদের জন্ম, কিন্তু তারা অনেক ছোটোবেলাতেই মানে ওখানে চলে আসে, ওখান থেকে চলে আসে বিয়ের পরে প্রায় আর কয়েকটা বছর থেকে, 4-5 বছর থেকে, তারপরে এখানেই চলে আসে। এখানে আমার দাদু যেখানে থাকতো, দাদু ছিল হচ্ছে, দাদুর বাড়ি ছিল কুমিল্লাতে, ঠিক আছে? তখন মানে গ্রামাঞ্চলই ছিল, চারিদিকে মাঠঘাট, বন জঙ্গল, নদী নালা এসবেই ভর্তি গ্রাম্য পরিবেশ। কুমিল্লাতে তারা ছিল হচ্ছে পরিবারে 5 ভাই বোন, মা বাবা ছিল আর 5 ভাই বোন। 5 ভাই বোন মানে 3 জন হচ্ছে ভাই আর হচ্ছে 2 জন হচ্ছে দিদি আর বোন, মানে দাদুর হচ্ছে বড় যিনি ছিলেন তিনি হচ্ছে 2 দিদি, আর হচ্ছে দাদু ছিল বোন, ভাইদের মধ্যে দাদুই ছিল বড়। 3 ভাই, ঠিক আছে? 3 ভাই 2 বোন, 5 ভাই বোন। যেহেতু দাদু ছিল হচ্ছে ভাইদের মধ্যে বড়, ভাইরা তখন মানে দাদুর ভাইরা তখন অনেক ছোট, পড়াশোনা লেখাপড়া করতো আর কি। তো ছোটোবেলা থেকেই তাদের সংসারের দায়িত্ব নিতে হয়। দাদুর বাবা যিনি ছিলেন তিনি হচ্ছে মাটির কাজ করতেন, আমরা যেহেতু বলছিলাম আমরা কুমোরপাল, তো মাটির কাজ করতেন। কিন্তু আমার দাদুর ছোটোবেলা থেকে ওই মাটির কাজে ন্যাক ছিল না, তার ওই মাটির কাজে যেতে ইচ্ছা করতো না, ঠিক আছে? তাই জন্য তিনি কি করেন, কুমিল্লা থেকে খুব ছোটোবেলাতেই ঢাকায় চলে আসেন, কুমিল্লা থেকে ঢাকায় চলে আসেন বাংলাদেশের। তো ঢাকায় এসে তিনি সোনার কাজে যুক্ত হন, মানে স্বর্ণ কাজে, স্বর্ণ অলংকার কাজে, যারা সোনার জিনিসপত্র গড়ায়, সোনার গয়নাগাটি যারা বানায়, সেই সোনার কাজে হচ্ছে নিযুক্ত হন। বেশ কয়েক বছর, মানে 2-3 বছরের মধ্যেই হচ্ছে ভালো কারিগর, মানে ভালো কারিগর হয়ে যায়, ভালো বেশ রোজগারও থাকে। সো তখন হচ্ছে সে মাঝে মাঝে আসতো কুমিল্লাতে, এসে নিজেদের বাড়িতে সংসারের জন্য টাকা দিত, তারপরে হচ্ছে তোমার ভাইদের তখন ছোট, লেখাপড়ার একটা খরচ ছিল, সেখানেও টাকা দিত। আর এই করতে করতে 2 যে দিদি ছিল, মানে 1 বোন 1 দিদি যে ছিল, বড় দিদির বিয়ে হয়ে যায়। বড়দির ছোট যিনি দিদি ছিল তার কিছুতেই বিয়ে হয় না, অথচ বড় দিদি থেকে সেই দিদিকে কিন্তু দেখতে অনেক সুন্দর, ফর্সা, টুকটুকে ফর্সা, পেতল নয়ন, পেতল মানে চোখের মনিটা ছিল পেতল টাইপের কালার, পেতল টাইপের, কোমর অবধি চুল, কিন্তু তার কিছুতেই বিয়ে হয় না কোনো জায়গায়। তার বিয়ে না হওয়ার একটা কারণ হলো তার ছোটোবেলা থেকেই একটা বড় অসুখ ছিল। অসুখটা মানে কী ছিল, তখনকার দিনে তো আর আমাদের এখনকার মতো এত উন্নত মানে ট্রিটমেন্ট এত কিছু ছিল না, আয়ুর্বেদিক চিকিৎসা, বৈদ্য, ওইসব চিকিৎসাই হতো। তার অসুখটা ছিল
তোমার গ্যাস্ট্রিক আলসারের একটা প্রবলেম। তো গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম এখন তো অনেক রকমের ওষুধপত্র বেরিয়ে গেছে, কিন্তু তখন তো কোনো কিছু আর কি ছিল না, এসব গাছের পাতা ফল ঠল, তারপরে হচ্ছে গাছের পাতা বেটে রস, ওই সব দিয়ে আর কি যা হওয়ার হতো। তো অসুখটা কিছুতেই কমছিল না। তো না কমার কারণে অনেক সম্বন্ধ এসে চলে যায়, ফিরে যায় আর কি। কিন্তু ওই দিদির থেকে এই বোনকে কিন্তু অনেক সুন্দর দেখতে, মানে 5 ভাই বোনের মধ্যে এই বোনকে কিন্তু অনেক সুন্দর দেখতে। তো কিছুতেই হচ্ছে সম্বন্ধ আসে না। আর এদিকে গ্রামের দিকে এটা ছিল যে মেয়েদের বেশি দিন হচ্ছে বাড়িতে ফেলে রাখা যাবে না, মানে 15-18 বছর হয়ে গেলেই পরেই বিয়ে দেওয়া স্টার্ট হয়ে যেত। 15-18 বছর মানে তো অনেক বুড়ি, মানে সে অনেক বুড়ি হয়ে গেছে, আর কোনোদিনও বিয়ে টিয়ে হবে না, এরকম একটা ব্যাপার ছিল গ্রামে। এই দিদির আর বিয়ে হয় না কিছুতেই। সবাই খুব চিন্তা ভাবনায় পড়ে গেছে যে এত ছেলে এত সম্বন্ধ দেখছি, কিন্তু কিছুতেই হচ্ছে বিয়ে হচ্ছে না, আর এই অসুখটারও ট্রিটমেন্ট চলছে, অসুখটাও সারছে না কিছুতে। তো তখন দিদির বয়স হচ্ছে 17 বছর, ঠিক আছে, 18তে পড়বে, 17 বছর। আর যেরকম বললাম আর কি 15-16 বছর থেকে সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। দাদু এখানে ঠিক করলো, দাদু তো ওখান থেকে মানে কাজবাজ করছিল, মাঝে মাঝে যেত টাকা পয়সা দিয়ে, আবার কিছুদিন থেকে চলে আসতো কুমিল্লা থেকে ঢাকায় এসে আবার ওখানেই থাকতো। ঢাকা থেকেই তিনি ওই সোনার কাজে যুক্ত হন, ওখানেই কাজবাজ করতেন, কারিগরি লাইনে ছিলেন, ভালো কারিগর ছিলেন। তো দাদু ঠিক করলো এখানে তো ট্রিটমেন্ট ভালো নেই, কিন্তু তখন তো ব্রিটিশ শাসন চলছে চারিদিকে, যদি বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে, বাইরে তো ভালো ভালো ডাক্তার রয়েছে, ভালো ভালো ট্রিটমেন্ট হয়। তো তিনি ঠিক করলো যে তার দিদিকে কিছু টাকা পয়সা জমে বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবে, মানে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবে। এবার স্বাভাবিকভাবেই তখনকার দিনে তো আমাদের মতো এত সুন্দর মানে এত কিছু সেলফোন বা ফোন, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এইসব তো কিছুই ছিল না, মোবাইলও ছিল না তখনকার দিনে। তো যোগাযোগ ব্যবস্থা করতে হতো চিঠির মাধ্যমে, দাগ করা চিঠি ফেলতে হতো, চিঠির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হতো। এবার দাদু বললো যে ঠিক আছে আমি একটু সময় নিই, মোটামুটি সব টাকা পয়সা এক জায়গায় করি, কারণ কত কি লাগবে না লাগবে তখনকার দিনে বুঝতেই পারছো, এক জায়গায় করি, তারপরে হচ্ছে বোনকে নিয়ে আমি খোঁজপাতি নিয়ে দেখি যে কীরকম কী ব্যবস্থা আছে, কোন ডাক্তার ভালো আছে এই বাংলাদেশের বাইরে, মানে বাংলাদেশ তখন ছিল না, মানে বাংলাদেশ থেকে এই ভারতে বা তার বাইরে বিদেশে কীরকম আর কি কী ভালো ডাক্তার রয়েছে, খোঁজপাতি নিতে থাকে সে। এই করতে করতে সে কিন্তু একটা বড় অঙ্কের অ্যামাউন্টের টাকাও জমিয়ে ফেলে ওই বোনের চিকিৎসার জন্য। সব কিছু প্রায় রেডির দিকে, ঠিক আছে, এবার শুধু খোঁজপাতি নেবে, বাড়িতে যাবে, মানে কুমিল্লাতে নিজেদের বাড়িতে যাবে, সেখান থেকে দিদিকে নিয়ে ওই ট্রিটমেন্টের জন্য যাবে, রওনা হবে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে একদিন মানে খবর আসে দাদুর কাছে যে তার বোন প্রচুর যন্ত্রণায় ছটপট করতে করতে থাকতে পারিনি, রাতের মধ্যেই মারা গেছে। দাদু তো মানে ওই বোনকে দাদু এতটাই ভালোবাসতো, সে তো পুরো একদম হতাশ হয়ে যায় যে এত কষ্ট করে এত কিছু, মানে পুরোপুরি ভেঙে যায় শুনেই, মানে স্থির হয়ে যায় শুনেই যে কি হলে কি করে হলো, আমি এত কষ্ট করে এত কিছু করলাম, এত টাকা পয়সা জমালাম, সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল, মানে এত কিছু করলাম বোনের জন্য, তাকে আমি বাঁচাতে পারলাম না। টেনশানে ঘামে আর কাঁদতে কাঁদতে মানে তার অবস্থা ওখানে খারাপ হয়ে গেছে। সে কিছু না ভেবে ওই রাতের বেলায় বেরিয়ে গেছে যে না, বড় ছেলে, আমি বোনকে তো আমার দেখতেই হবে, কি হলো না হলো, নাকি কেউ গুজব রটালো এরকমভাবে, আমার যেতে হবে ওখানে, এইসব ভেবে চলে গেছে। এবার রাত্রেবেলা আমি তোমাদের জায়গাটা বলি, তখনকার দিনে আমাদের মতো তো এরকম বাইক ঠাই গাড়ি ঠাড়ি কিছুই ছিল না। বাংলাদেশ তখনকার মানে পুরো ঘন জঙ্গল আর বন নদীতে ভর্তি ছিল। কুমিল্লা যাওয়ার যে বাড়িটা ছিল দাদুর, যেখানে যে গ্রামের বাড়িটা ছিল, সেই বাড়িটা ছিল এরকম যে কিছুটা এগোতে হবে, এগিয়ে হচ্ছে একটা বড় নদী আছে, অনেক বড় নদী, সেই নদীটা হচ্ছে নৌকা পেরোতে হবে, নৌকা করে পার হতে হবে, নৌকা করে পার হয়ে তারপর একটা মাঠ আছে, সেই মাঠটা পেরিয়ে ওই গ্রামের পোর্শন, মানে তখনকার দিনে কি হতো, গ্রামের শুরু যেখানে, সেখানে হচ্ছে একটা দুটো করে বাড়ি থাকতো, মানে ওটা গ্রামের সীমানা, ঠিক আছে, ওই সীমানা থেকে 2-3টে বাড়ি পরে তার বাড়ি। এবার অত রাত্রেবেলা ঘামতে ঘামতে টেনশানে কাঁদতে কাঁদতে গেছে, চোখ মুছতে মুছতে, মানে কিছু টাকা পয়সা নিয়েছে আর হচ্ছে ছুটতে ছুটতে বেরিয়ে গেছে, ওই কাপড় চোপড়ও মানে পাল্টায়নি, কাপড় চোপড়ও পাল্টানোর সময় পায়নি, ওরকমই ওই অবস্থায় শুনে ছুটতে ছুটতে বেরিয়ে গেছে, এক কাপড়ে চলে এসছে। তো কি হলো, এত রাত্রেবেলা তার এতটাই দুর্ভাগ্য, মানে রাত তখন গভীর হয়ে গেছে, আর গ্রামের রাত বুঝতেই পারছো, ওই নদীর পাড়ে এসে সে আর একটাও নৌকা পেল না। কত খুঁজলো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো যে একটাও নৌকা যদি আসে, একটা রাতের ব্যাপার, এত টেনশন, এত কষ্টের মধ্যে রয়েছি, কিছুতেই কোনো নৌকা পেল না। তারপরে কি করলো, সে না নৌকা না পেয়ে সে ভাবলো যে ঠিক আছে, আমি যখন নৌকা পাচ্ছি না, গ্রামে আরেকটা পথ ছিল, সেটা হচ্ছে মাঠের পথ, মানে দুই পাশে হচ্ছে তোমার ক্ষেতের জমি, চাষের জমি, তার মাঝখান দিয়ে মাটি উঁচু করে রাস্তা, ঠিক আছে, সরু মতো উঁচু করে রাস্তা, দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, ওরকম ক্ষেত, আর হচ্ছে রাস্তার মাঝে মাঝে
গাব গাছ, তাল গাছ, রাস্তাটা তো সরু রাস্তা, উঁচু করে হয়েছে, তার মাঝখানে মাঝখানে এরকম গাছ আছে, তাল গাছ গাব গাছ পরপর পরপর সাজানো এরকম। ওই সরু রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে। সরু রাস্তাটা দিয়ে এগোলে তারপরে হচ্ছে একটা মাঠটা পড়বে, ওই মাঠটা পেরোলেই তোমার হচ্ছে ওই গায়ের সীমানা। কিন্তু একটু যেতে টাইম লাগে, যেহেতু এটা ঘুরে যেতে হবে। তো দাদু ভাবলো যে আমি এতক্ষণ বসে থেকে লাভ নেই, আর আমি অনেক টেনশানে রয়েছি, আর মানে সে কাঁদতে কাঁদতে ভাবলো আমি এখানে আর থাকবো না, আমি সোজা এবার ওই মাঠের ওই পথ দিয়ে আমি বাড়ি যাবো। এবার রাত তখন গভীর অন্ধকার, ওই মাঠের এত সাহস যে ওই মাঠ দিয়ে মাঠের রাস্তা ধরেছে, ওখান থেকে যাবে। তাছাড়া তো এর উপায়ও নেই, নৌকা এবার কখন আসে, নৌকা তো সেই ভোরবেলার দিকে মাঝিরা আসবে নৌকা নিয়ে, ধরেছে এবার যাচ্ছে। এবার যেতে যেতে গাটা সমসমেও করছে তখন, কারণ দুই পাশে পুরো ধুধু ক্ষেত, ঠিক আছে, মানে দুই পাশে ধুধু অন্ধকার ক্ষেত পুরো, আর হচ্ছে মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, ওই চাঁদের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে যা। এবার যেতে যেতে সে হঠাৎ করে দেখে, মানে টেনশান তো, টেনশানে ঘেমে ঠেমে গেছে, ওইভাবেই যাচ্ছে ওরকম করতে করতে, যে এত কষ্ট করে, এত মাথায় একটা চিন্তাই করছে, বোনকে আমি বাঁচাতে পারলাম না, এত কিছু করলাম, এত কষ্ট করলাম, ছোটোবেলা থেকে এত কষ্ট করলাম, কিন্তু বোনকে আমি বাঁচাতে পারলাম না। কত ইচ্ছে ছিল যে আমি একটা ভালো পরিবারে ভালো ছেলে দেখে বিয়ে দেবো, মাথায় তখন ওই চিন্তাটাই ঘুরছে, ঠিক আছে। ওই করতে করতে সে যাচ্ছে, হঠাৎ করে যেতে যেতে সে দেখে, মানে ও একটু ওপরের দিকে তাকিয়ে সে দেখে একটা গাব গাছ, একটা গাব গাছ থেকে একটা আগুনের উল্কা মতো পিণ্ড, ঠিক আছে, আগুনের উল্কা মতো এরকম সাইজের একটা পিণ্ড গাব গাছ থেকে, একটা গাব গাছ থেকে আরেকটা গাব গাছে লাফ দিল। দাদু এরকম করে তাকালো, কি হলো, মানে ঘামতে ওরকম ভাবে তাকালো যে কি হলো, আমি কি কোনো কিছু ভুল দেখলাম, মানে চোখের কি কোনো কিছু হলো নাকি আমি কোনো তারাকেই দেখলাম ওরকম পারে। একটা গাছ থেকে একটা উল্কাপিণ্ড, আগুনের একটা উল্কাপিণ্ড বল মতো একটা গাছ থেকে আরেকটা গাছে এরকম করে লাফ দিয়ে চলে গেল, আগুনের এরকম সাইজের একটা উল্কাপিণ্ড, ঠিক আছে। তো দাদু ভাবলো যে ঠিক আছে, আমি মনে হয় হ্যালুসিনেট করছি, বা আমি মনে হয় ভুলভাল দেখছি কিছু, এত চিন্তা ভাবনা হয়তো হতেই পারে। এই কথা না ভেবে সে যাচ্ছে, যেতে যেতে সে একটা সিগারেট ধরালো। সে তখন সিগারেট খেতে এখনও খায়, সে একটা সিগারেট ধরালো, সিগারেট ধরিয়ে সে যাচ্ছে। যেতে যেতে তার চোখটা না হঠাৎ করে হচ্ছে গ্রামের ওই পাশে, তো বললাম ক্ষেত, ওই ক্ষেতের মাঝখানে যায়। ক্ষেতের মাঝখানে সে দেখে একটা কালো একটা অবয়ব এরকম করে দাঁড়িয়ে আছে, পুরো ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে কি অবয়বটা মনে হচ্ছে যেন ক্ষেত থেকে অনেকটা ওপরে এরকম করে ভাসছে, কেমন একটা ধোয়ার মতো অবয়ব একটা এরকম করে ভাসছে, চাঁদের আলোতে যেটুকু দেখা যাচ্ছে। দাদু তখন ভয় পেয়ে গেছে যে এটা কি হলো, মানে অনেকটা দূরে, ঠিক আছে, দাদু এখান দিয়ে যাচ্ছে, মানে রাস্তা তো, রাস্তার ওপরে দাদু, আর ক্ষেতটা সেই মাঝখানে, চাঁদের আলোতে দেখতে পাচ্ছি ওরকম একটা এরকম করে ভাসছে কিছু একটা। তখন বললো আমি কি তখন থেকে চোখের ভুলভাল দেখছি, কেউ কোনো কিছু এরকম না ভেবে ওই সিগারেট খেতে খেতে আবার এগোয়। সিগারেট শেষ হয়ে যায় কিছুক্ষণ এগোনোর পরে, হাফটা রাস্তা পেরিয়ে গেছে, ঠিক আছে, মাঠের হাফটা রাস্তা পেরিয়ে গেছে। তো রাস্তা পেরিয়ে তারপরে আবার দেখে সেম যেরকম হচ্ছে আগ্নেয় গোলা, মানে আগ্নেয় ছোট্ট একটা পিণ্ড একটা গাব গাছ থেকে আরেকটা গাব গাছে আবার লাফ দেয়। তখন এবার দাদু সত্যিকারের ভয় পেয়ে যায় যে এটা কি, জিনিসটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এরকম সাইজের একটা আগুনের গোলা, একটা গাব গাছ থেকে আরেকটা গাছে এরকম করে লাফ দিচ্ছে, আবার একটা থেকে আরেকটা করে এরকম করে লাফ দিচ্ছে। ও দেখে ভয় পেয়ে গেছে, তখন কিছু না ভেবে না সে তখন হচ্ছে ওই রাস্তা থেকে ক্ষেতের মধ্যে নেমে যায়, ক্ষেতের মধ্যে নেমে দেখতে থাকে, টেনশানে আরেকটা সিগারেট ধরায় যে কি হলো না হলো। ঠিক আছে, সিগারেটটা শেষ হয়, মানে তখন কিছু নেই, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর আগুনের গোলা টোলাও দেখা যাচ্ছে না। তখন সে একটু ওপরের দিকে উঠতে যাবে, যেই ক্ষেত থেকে একটু ওপরের দিকে উঠতে যাবে, মানে রাস্তাতে উঠতে যাবে, তখন দাদুর ফিল হয় যে পেছন থেকে না কে একজন এরকম করে হাত দিল, মানে দাদু তো উঠতে যাবে, তখন মনে হয় দাদুর পেছনেই কাঁধে কে যেন হাত দিল, আর ফিসফিস করে বলতে লাগলো, তুই আমাকে বাঁচালি না, আমার কত ইচ্ছে ছিল তুই আমাকে বাঁচাতে পারলি না, আমার বিনা চিকিৎসায় এভাবে মরতে হলো। হঠাৎ করে না দাদুর কানে এরকম ভাবে কেউ বললো, এরকম ফিসফিস করতে, তুই আমাকে বাঁচালি না, আমার এরকম বিনা চিকিৎসায় মরতে হলো। দাদু তো শুনেই ভয় পেয়ে গেছে যে এটা কি হলো, কি শুনছি আমি, কি দেখছি। এই কথা শুনে দাদু এত ভয় পেয়েছে, হাঁপাতে হাঁপাতে উঠেছে, ঠিক আছে, ওই মাটির রাস্তা থেকে মানে ক্ষেত থেকে মাটির রাস্তায় উঠেছে, উঠে দে দৌড়, আর কোনো দিকে তাকানোর ইয়ে নেই। রাস্তার মধ্যে হচ্ছে তোমার ইয়ে ছিল, কাদা ছিল, ঠিক আছে, যেহেতু ক্ষেতের সরু রাস্তা তো, আর ক্ষেতের রাস্তায় জন্য কাদা ছিল, স্লিপ খেয়ে পড়ে গেছে একবার, ঠিক আছে, স্লিপ খেয়ে পড়ে গেছে, সেই স্লিপ খেয়ে মানে আবার উঠেছে, পায়ে লেগেছে, চোট লেগেছে, তারপরে হচ্ছে উঠেছে, উঠে কষ্ট করে 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 খুঁড়াতে দৌড়াতে গ্রামের সীমানার যে লাশ বাড়িটা সেখানে গিয়ে ধপাস করে পড়ে যায় অজ্ঞান হয়। গ্রামের দিনে তখন কি হতো, গ্রামের মোটামুটি সব বাড়ির লোকই সবাইকে চিনতো, ছোট গ্রাম যেহেতু, সেজন্য হচ্ছে গ্রামের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকতো।
ওর বাড়ি কি হচ্ছে না হচ্ছে, আর গ্রামের কথা খুব তাড়াতাড়ি ছড়াতো। সবাই জানতো চিনতো যে এর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কার বাড়িতে কি ঘটেছে। গ্রামের লোকের তো ভোরবেলা ওঠার স্বভাব, ভোরবেলা ওঠে তারা, ভোরবেলা উঠেই সব কাজ বাজে চলে যায়, রান্নাবান্না সব কিছু করে আর কি। সকালবেলা উঠে দেখে যে ওরকমভাবে দাদু পড়ে রয়েছে। যে বাড়ির লোক বেরিয়েছে সে বলে এটা কি গোসাই না, মানে আমার দাদুর নাম হচ্ছে গোসাই, ঠিক আছে, গোসাই পাল, আমরা যেহেতু পাল, তো এখানে এরকম করে দেখে বলে এটা কি গোসাই না, এরকমভাবে পড়ে রয়েছে কেন, কারণ সারা গায়ে এরকম করে কাদা লাগানো, এরকমভাবে পড়ে আছে কেন। দাদুর বাড়িতে হচ্ছে খোঁজ দেয় যে এরকম তোমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, চলো চলো এদেরকে ধরাধরি করে নিয়ে যাই। তো আসলো ওখান থেকে 2-4 জন এসে ধরাধরি করে নিয়ে গেল। দাদুর তো প্রচুর তখন জ্বর, হুঁশ নেই, এদিকে গায়ে হাত দিয়ে দিচ্ছে, পুরো মাথায় হাত দিয়ে দিচ্ছে, পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। এবার এমন অবস্থা বাড়ির, ওদিকে হচ্ছে বোন মারা গেছে, বোনকে হচ্ছে নিয়ে যেতে হবে, সব কিছু সবাই রেডি করছে, সারা রাত তো কাউ ঘুম নেই, সব কিছু সবাই রেডি করছে, খাট ফাট যা যা লাগে আর কি, শ্মশানে নিয়ে যাবে। আর এদিকে দাদুর মধ্যে এই হচ্ছে অবস্থা, দাদু হচ্ছে এরকম করে পড়ে অজ্ঞান টজ্ঞান হয়ে রয়েছে, জ্বর, মাথায় হচ্ছে জলপট্টি দিল, কিছুতেই চোখ খুলছে না, জ্বরে ওরকমভাবে পড়ে রয়েছে। আর এদিকে হচ্ছে নিয়ে যাওয়ারও সময় হয়ে গেছে, মানে ওই বোনকে নিয়ে যাওয়ারও সময় হয়ে গেছে, সে তো মারা গেছে অনেকক্ষণ হলো, আর বেশিক্ষণ তো রাখা যাবে না। দাদু আসার জন্য আর কি সবাই অপেক্ষা করছে। দাদুর যিনি বাবা ছিলেন তিনি বললেন যে ঠিক আছে, ও তো এরকম অবস্থা, ও তো হুঁশ নেই, ও কিভাবে আর শ্মশানে যাবে, এক কাজ করো, ও তো দেখতেও পারলো না, লাশ দেখা যে বোনকে দেখবে সেইটাও দেখার ওর হলো না, এদিকে অনেক সময় চলে আসছে, আর কতক্ষণ আমরা অপেক্ষা করবো, তো সেই সকাল থেকে দুপুর হতে যায় কিন্তু তাও এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমরা আর অতক্ষণ অপেক্ষা করবো। তো এরকম বলছে, ঠিক আছে, বলার পরে সবাই বাড়ির লোক বললো যে ঠিক আছে তাহলে ও এখানে বাড়িতে থাক, ঘুমাক, তাহলে আমরা এই মেয়েকে নিয়ে গিয়ে দাহ করে আসি, শ্মশানে নিয়ে গিয়ে সব কাজ সেরে আসি। দাদু তো পড়ে রয়েছে অজ্ঞান, হয়তো ঘরে ঠরে নিয়ে শুয়ে রাখা হয়েছে, আর এদিকে বাইরে হচ্ছে সব কাজবাজ শুরু হচ্ছে। মেয়েকে যে যিনি দাদুর দিদি মারা গেছে যিনি, তাকে তো নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার আগে অনেক কাজবাজ থাকে, কাজবাজ শুরু হয়েছে, খাট সাজানোর কাজ, মানে আগেকার দিনে তো ওই কাঠেই পোড়ানো হতো, আর কাঠেরই খাটে 4 জন মিলে ধরে নিয়ে যেত, সামনের দিক দিয়ে একটা হাঁড়িতে ওরকম করে কিছু একটা নিয়ে যেত। এবার কি হচ্ছে, কোনো না কোনো কিছুভাবে বাধা আসছে, কাজ করবে যে এগোবে, কোনো না কোনো কিছুভাবে বাধা আসছে। হয়তো যে খাটটা সাজাবে, খাটটা সাজানো তো খাটের হয়তো একটা পায়া হঠাৎ করে ভেঙে পড়ে গেল, মানে খাট সাজালো হঠাৎ করে একটা পায়া ভেঙে গেল, 1 নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে ধূপকাঠি কর্পূর পাচ্ছে না, এদিকে সবাই লিস্টে লিখে মানে দেখে সবাই সব কিছু এনেছে, ফুল দিচ্ছে, ফুলগুলো পচে যাচ্ছে, টাটকা ফুল, টাটকা রজনীগন্ধার মালা সব কিছু এনেছিল, টাটকা ফুল, যেই পড়ালো কিছুক্ষণের মধ্যে 5 মিনিটও হয়নি পুরো একদম পচে গেল। সবাই দেখে অবাক হয়ে গেছে যে এটা কী হচ্ছে, কীরকম কি, আমরা তো বুঝতে পারছি না। আবার খোঁজ দেওয়া, আবার বলা হলো যে তোরা তাড়াতাড়ি যা ওই গ্রামের ওই মার্কেট থেকে ফুল নিয়ে, এইসব হচ্ছে, একটা না একটা করে প্রবলেম শুরু হয়েছে। এবার এই করতে করতে সন্ধে হয়ে যায়, সন্ধেবেলা দাদু হচ্ছে হুঁশ আসে, দাদুর হুঁশ হয়েছে, মানে গা তো পুড়ে যাচ্ছে জ্বরে, আর হচ্ছে মাথা টাথাও ভার রয়েছে, কিছু চোখে আবছা এরকম করে কিছু দেখতে পাচ্ছে না, হুঁশ মানে এত কেঁদেছে আর হচ্ছে এত টেনশন ছিল মাথায়, তার মধ্যে ওইসব দেখার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তো সে না আর কিছু তেমন তাকাতে পারছে না, জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে, আর ওইরকমভাবে উঠেছে, উঠে বলছে না আমার বোনের কাজ আমিই করব, আমি ওকে নিয়ে যাব, আমি সব কিছু করব, তোমরা এর মধ্যে আমাকে বাধা দিও না, আমিই করব, কারণ আমি তো ওর জন্য অনেক কিছু করেছিলাম, আমার তো ওটা লাস্ট একটা ইচ্ছে ছিল, ও তো আর কটা দিন আমাকে সময় দিল না। দাদু যেই হাত দিল কাজে, মানে টুকিটাকি কাজ যেই হাত দিল, সব কিছু আস্তে আস্তে ঠিক হতে থাকলো, কোনো কিছু এবার বাধা আসছে না, নর্মাল সব কিছু ঠিকঠাক হচ্ছে। ফুল টুল আনলো, ফুল এখন আর পড়ছে না, 5 মিনিটে যে ফুলগুলো আগে পচে যাচ্ছিল সেই ফুলগুলোও পড়ছে না, পুরো টাটকা রয়েছে, সব কিছু নিয়ে এবার শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো ওই দেহকে নিয়ে। আগেকার দিনে শ্মশানটা কীরকম ছিল আমি একটু বলে দিই, একটা নদীর পাড়ে একটা বড় বট গাছ টাইপের এলাকা টাইপের ছিল, মানে অনেকটা বড় মাঠ নিয়ে ওখানে হচ্ছে সবাইকে দাহ করা হতো, ওখানে হচ্ছে পোড়ানো শুরু হলো। দাদু কাজ করছে, যখন আগুন দিল, যখন পোড়াচ্ছে, তখন না সে দেখতে পায় সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু দাদু একমাত্র ওই দেখতে পায়, একই তো জ্বর, ওই ঘোর চোখে সবকিছু কাজ বাজ সেরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়িয়ে সে দেখতে পায় দূরে সেই একটা কালো অবয়ব যেটা দেখেছিল, সেই মানে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে যে অবয়বটা, কালো অবয়বটা, সেই কালো অবয়বটা যেখানে লাশটা জ্বলছে, মানে চিতাটা যেখানে জ্বলছে, সেই চিতার অপোজিটে দাঁড়িয়ে রয়েছে। দাদু তো দেখে ভয় পেয়ে গেছে, আর কাউকে কিছু বলতে, মানে এত তখন শরীর খারাপ, কাউকে কিছু বলতেও পারছে না, কেউ দেখতে পাচ্ছে না, সে দেখছে ওরকমভাবে সেই অবয়বটা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, এরকমভাবে নড়ছে আর এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। দাদু এরকম স্থির হয়ে তাকিয়ে রয়েছে,
দাদু এই পাশে, মাঝখানে চিতাটা জ্বলছে, পেছনে অপোজিট সাইডেই হচ্ছে অবয়বটা, কালো অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। পরে দেখলো কিছুক্ষণ বাদে চোখটা ফেলে অবয়বটা নেই। দাদু না তখন হচ্ছে মাথায় এরকম করে ঘুরিয়ে খুঁজছে যে কোথায় গেল কোথায় গেল। তখন সব বাড়ির লোকরা বলছে কী হয়েছে, কাকে দেখছিস তুই এরকম করছিস কেন পাগলের মতো, এরকমভাবে মাথা নাড়াচ্ছিস, ঘাড় নাড়াচ্ছিস, এরকম বললো। দাদুর বাবা যিনি ছিলেন তিনি রাগি টাইপের ছিলেন, তিনি এরকম বলছে যে চিতা তো সামনে জ্বলছে, তুই এরকম করে মাথা ঘোরাচ্ছিস কেন, এরকমভাবে কাকে খুঁজছিস তুই। ও দাদু বললো না কিছু না। তারপরে দাদু ওখান থেকে একটু পেছনের দিকে চলে এসছে, পেছনের দিকে এসে না এক জায়গায় বসেছে এরকম করে। তার তো শরীর খারাপ প্রচুর, ওরকম জ্বর গায়ে এসেছে, এরকমভাবে বসে হঠাৎ করে না তার কান দিয়ে আবার ওরকম একটা শব্দ আসলে, তুই আমাকে মরতে দিলি, আমি বিনা চিকিৎসা এরকম ভাবে মরে গেলাম। ঠিক আছে, এই যাত্রায় তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোর ঘরে আবার মেয়ে হয়ে জন্ম নেব। তখন তোকে আমাকে বাঁচাতেই হবে, আর তখন যদি না বাঁচাতে পারিস তাহলে কিন্তু আমি তোর বংশ শেষ করে দেবো। দাদু না হঠাৎ করে এরকম করে কথা শোনে, দাদু না হঠাৎ করে থমকে গেছে, মানে জ্বর তো মাথা ভারী হয়ে গেছে, এরকম করে থমকে গেছে যে হঠাৎ করে কান দিয়ে এই পাশে মাথা এরকম করে ঘোরাচ্ছে। তারপরে আর কিছু নেই। ওই লাস্ট ঘটনাটা ছিল ওটাই ছিল, ওটা যে বললো যে হয়তো ওনার ওই বোনের আত্মাটাই ছিল বা অতৃপ্ত প্রেতাত্মাটাই ছিল, যতক্ষণ পর্যন্ত লাশটা দাহ হচ্ছিল ওইখানেই, মানে লাশটা পোড়ানো হচ্ছিল ওখানেই হয়তো ঘোরাঘুরি করছিল। আর দাদুর যেহেতু এতটা ভালোবাসতো সেজন্য দাদুকে দেখা দিয়েছিল, আর লাস্টে বলছিল যে আমি তোর ঘরে মেয়ে হয়ে জন্ম নেব আবার। তারপরে আমার দাদু আবার সব ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে দিদার সাথে বিয়ে হয়, মানে তারপরে হচ্ছে কিছুদিন থাকার পরে আবার তোমার তখন হচ্ছে হিন্দু মুসলমানের হচ্ছে আবার দাঙ্গা শুরু হয়েছিল সেই সময়টা। তখন তারা ওই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন, ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসে। সো এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, যেটা আমার মনে হয় যে ওই বোনই ছিল হয়তো দাদুকে এত ভালোবাসতো, আর দাদু এত কিছু করেছিল বলে দাদুকে দেখা দিতে চাইছিল, আর দাদুকে বলছিল যে আমি তোর ঘরে মেয়ে হয়ে আসবো। এটা হয়, এটা অনেকের কাছ থেকেই শোনা আছে যে এরকম ঘটনা অনেকের সাথেই হয়, যে কোনো অতৃপ্ত আত্মা তার ঘরে তার ছেলে নাতিপুতি হয়ে এরকমভাবে ফিরে আসে, তার একটা ইচ্ছা বা আশ্বাস থেকে যায়। তো এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো এবার যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছে আমার দিদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো দিদা ছোটবেলা থেকে আম খেতে খুব ভালোবাসতেন, আম, ঠিক আছে। আর স্বভাব ছিল আম গাছের তলায় গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসবে, আম পাকতেও দেবে না, এরকম করে ঢিল মেরে আম কুড়িয়ে নিয়ে আসবে। তখনও তো চারিদিকে গ্রাম। আর দিদা যেখানে থাকতো, দিদা কিন্তু কুমিল্লায় থাকতো না, দিদা হচ্ছে একটু অন্য জায়গায় থাকতো, অন্য সাইডে। তো ওই জায়গাটা ছিল আর ভরপুর গ্রাম, মানে পুরো গ্রাম। দিদার যে বাড়িটা ছিল সেই বাড়িটা থেকে এগিয়ে একটা বড় আম বাগান ছিল। বড় আম বাগান মানে এলাকাটা অনেক বড়, ঠিক আছে। আর প্রচুর আম গাছ ভর্তি ছিল এলাকাটায়। এলাকাটার আম গাছগুলো এরকম সাইজের, বড় সাইজের, এরকম এক একটা করে গুড়ি ছিল। আর নিচে এরকম করে গুড়ি গিয়ে ওপরের দিকে সব গাছের পাতাগুলো একটা গাছের সাথে আরেকটা গাছে এরকম করে লেগে ছাতার মতো হয়ে গেছে, মানে এত বড় সব আম গাছ, চারিদিকে শাখা পোশাখা ডালপালা, নিচে এরকম বড় সাইজের গুড়ি, ঠিক আছে। আর প্রচুর পাকা মিষ্টি আম মতো ওই আম বাগানটায়। বেশি দূর না দিদার বাড়ি থেকে হচ্ছে 10 হাত পা এগিয়েই হচ্ছে ওই আম বাগানটা যেতে হয়। মানে গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো, এটা পেরোলেই হচ্ছে আম বাগানটা পড়ে। তাই গ্রামের লোকরা আম কুড়াতো ওখান থেকে নিয়ে গিয়ে হাটে গিয়ে তারা বিক্রি করতো, ওরকম হচ্ছে আম বাগানটা ছিল। একদিন কি হয়, তখন হচ্ছে বৈশাখ মাস। আগেকার দিনে বৈশাখ মাসে তো প্রচুর পরিমাণে কালবৈশাখী হতো, আর গ্রামের কালবৈশাখী মানে বীভৎস, চাল উড়িয়ে নিয়ে চলে যেত, গ্রামের যে বাড়িঘর ছিল ভেঙে দিত, মানে বীভৎস কালবৈশাখী হতো। তখন ওরকম বৈশাখ আসবে, আর দিদার হচ্ছে ইচ্ছা ছিল যে কালবৈশাখ জানে যে ঝড়ের সময় অনেক হচ্ছে গাছ থেকে আম পড়বে, পাকা আম, আর বৈশাখের আম খেতে এত ভালোবাসতো যে আমি এবার আম নিয়ে আসবো, কাউকে কিছু জানা যাবে না। মনে মনে ভাবলো এটাই, যদি আমি বাড়িতে কাউকে কোনো কিছু জানাই তাহলে বাড়ির লোক তো এই ঝড়ের মধ্যে আমাকে বেরোতেই দেবে না, উল্টে আমাকে এমন মারবে আর কোনোদিনও বেরোতেই পারবো না। তাই আমার জানানো দরকার নেই, আমি লুকিয়ে যাবো, লুকিয়ে আম বাগানে গিয়ে বেশি করে আম নিয়ে আসবো। ঝড়টা জাস্ট উঠেছে, কালবৈশাখীর টাইম তো, ঝড়টা জাস্ট উঠেছে। আর গ্রামের চারিদিকে অন্ধকার হয়েছে, চারিদিকে গ্রামে, মানে ঝড়টা ওঠার আগে যেরকম হয় একটা অন্ধকার চারিদিকে হয়ে এসছে। ওই অবস্থাতে সে গেছে, তখন তো খুব ছোট, কিন্তু খুব প্রচুর ডান পিঠে ওরকম অবস্থাতে গেছে আম কুড়াতে, আম গাছের ওই বাগানে, ঠিক আছে। একটা গামছা নিয়ে গেছে, ছোট তো অত তো মাথায় বুদ্ধি খেলেনি, একটা গামছা নিয়ে গেছে। সবে শুরু হয়েছে, আম পড়ছে হালকা, মানে হাওয়াতে বেশ ভালোই আম পড়ছে। দিদা তো দেখে বেশ খুশি, চারিদিকে হচ্ছে এরকম পাকা আম পড়ে রয়েছে, একটা করে আম হচ্ছে কুড়াতে থাকে, এরকম করে কুড়িয়ে
রাখতে থাকে, গামছার মধ্যে রাখতে থাকে, সব গামছাটা পুটলি করে বাড়িতে নিয়ে আসবে। ঝড়টা ওঠা শুরু করেছে সবে, মানে হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, চারিদিকে একটা ঠান্ডা, মানে হাওয়ার একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর গ্রাম তো, চারিদিকে অন্ধকার চলে এসছে, মানে দুপুরবেলায়, কিন্তু কালবৈশাখী যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে এসছে। এই করতে করতে তার হুঁশ নেই, মানে তার আম খাওয়ার এত নেশা, ছোট তো বাচ্চা মানুষ, চলে গেছে মানে ওই আমের বাগানের গভীরে। আম বাগানটা তো অনেক বড় ছিল, কুড়াতে 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 চলে গেছে হচ্ছে আম বাগানের গভীরে, মানে ভেতরে। এবার ঝড়ে না তার দিদার যে ঘাড়ে হঠাৎ করে না পেছনে ঘাড়ে হালকা করে একটা শিরশির দিয়ে উঠলো, মানে যাকে বলি আমরা গুজবাম, ঠিক আছে, গুজবাম দিয়ে, ছোট তো তার মধ্যে ওরকম একটা গুজবাম দিয়ে উঠলো, কিছু ভাবেনি। হঠাৎ করে না সে আম কুড়াতে কুড়াতে এরকম করে মাথার ওপরের দিকে তাকায়, গাছের, মানে হয় না অনেক সময় যে গাছে আম আছে কিনা দেখি একটুখানি, গাছগুলো তো অনেক লম্বা লম্বা উঁচু উঁচু, হঠাৎ করে না এরকম ওপরের দিকে তাকায় যে ওই গাছে কি আম পড়েছে। তাকিয়ে এরকম করে স্থির হয়ে যায়, আর নড়তে চড়তে পারে না, বাচ্চা মানুষ থাকে তার মধ্যে আর নড়তে চড়তে পারে না, তাকিয়ে এরকম করে স্থির হয়ে যায় কিছুক্ষণের জন্য। তাকানোর পরে যে জিনিসটা দেখে, চারিদিকে ওরকম ঝড়ের পরিবেশ, ঠিক আছে, অন্ধকার হয়ে এসছে, ঝড় দিচ্ছে, হাওয়া দিচ্ছে, নিচে আম পড়ছে টপ টপ করে, চারিদিকে হচ্ছে এরকম বন জঙ্গল পাতা পুতা পড়ে রয়েছে। বললাম বড় বড় শাখা পোশাকা, শাখা একটা ডালের মধ্যে, মানে উপরের দিকে একটা ডালে, গাছের ডালে, আম গাছের ডালে সারি জড়ানো দুটো পা। ওই ওপরের গাছের ডালে যে শাখাটা বেরিয়ে রয়েছে, এরকম মোটা শাখা একটা বেরিয়ে রয়েছে, ওই ওপরের গাছের ডালে দুটো এরকম করে পা, সরু একদম কঙ্কালের মতো এরকম পা ঝুলছে, ঠিক আছে, সামনের দিকে ঝুলছে, পায়ের মধ্যে সারি জড়ানো, দেখে মনে হচ্ছে সারি জড়ানো কেউ হচ্ছে ওই ডালের মধ্যে বসে রয়েছে। পা দুটো এতটাই লম্বা, আচ্ছা গাছের ডাল থেকে এতটা নিচে নেমে এসছে, অনেকটাই লম্বা পা, এরকম করে দুটো পা ঝুলছে, কিন্তু পা দুটো দেখে মনে হচ্ছে দুটো মহিলার পা, যেহেতু শাড়ি জড়ানো, এরকম নিচ অব্দি পায়ের মধ্যে শাড়ি জড়ানো, ওরকম দুটো পা ঝুলছে। দিদা না সমস্ত শক্তি নিয়ে, মানে ভয় তো চিৎকারও করতে পারেনি, বাচ্চা মানুষ তো চিৎকারও করতে পারেনি, সমস্ত শক্তি দিয়ে এরকম করে ঝাড়া দেয়, আমধাম সব কিছু ফেলে ঠেলে দে ছুট, কোনো দিকে আর কোনো কথা না, ছুট। যেহেতু বললাম আম বাগানটা বেশি দূরে ছিল না, ওনাদের বাড়ি থেকে 10 হাত দূরেই ছিল আম বাগানের রাস্তাটা, ওখান থেকে আসে তাড়াতাড়ি বাড়িতে এসে কাউকে কিছু বলে না, ওরকম মুড়ি দিয়ে, মানে এতটাই ডান পেটে আর মার খাওয়ার ভয়ে কাউকে কিচ্ছু বলে না, ওরকমভাবে উনি হচ্ছে মানে এসে বিছানার মধ্যে ওরকমভাবে শুয়ে থাকে। তাই এখন দিদার মা যিনি আছেন তিনি বলছে, কী হয়েছে রে তোর, এরকমভাবে এসে হঠাৎ করে শুয়ে রয়েছিস? ও তো কিছু বলছে না, হাত দিয়ে তখন দেখে যে শরীর গা পুড়ে যাচ্ছে, পুরো বিভৎস জ্বর, গা পুড়ে যাচ্ছে। তখন তো সবাই বকাবকি করলে, কি হয়েছে তোর, কোথায় গেছিলিস, আর পায়ে এরকম ধুলো লেগে রয়েছে কেন, কোথায় গেছিস সত্যি করে বল। তখন বলে যে আমি এরকম আম বাগানে গেছিলাম, আম বাগানে ওরকম একটা জিনিস দেখি। তখন তো বিভৎস বকা দেয়। তারপরে হচ্ছে সবাই বলে যে কেন তুই ওইখানে গেছিস, তুই জানিস না ঝড়ের সময় এই সমস্ত গাছে বসে, কোথা থেকে উড়ে আসে, কত কিছু ঝড়ের সাথে উড়ে আসে, কোথা থেকে কী আসে, আর ওই জায়গাটা এমনিতেই ভালো না, রাত তুই একা একা এত ছোটো মানুষ হয়ে গেছিস, তো ভয় কম নেই, আজ যদি তোর হয়ে যেত, তোকে যদি ধরতো তাহলে কী করতিস তুই, এরকম বিভৎস মানে বকাঝকা করা দিলে সত্যিকারে তখন ভয় পেয়ে যায়। তখন সবাই মিলে কি করে, ওই জল তেল মাথার চুলের মধ্যে লাগায়। আর দিদার একটা জিনিস সেদিন করেছিল কি, যে জিনিসটার জন্য এই পেতনি বা পিশাচ যেটা ছিল, পিশাচিনি বলতে পারি যেহেতু শাড়ি পরা ছিল, যেটা ছিল সেটা হচ্ছে দিদাকে ধরতে পারেনি, কারণ না ধরার হচ্ছে দুটো কারণ ছিল। এক নম্বর হচ্ছে দিদা তো ছোট ছিল, আর যেহেতু ঝড় উঠেছিল সেজন্য না দিদার যে মাথার চুল ছিল খোপা করা ছিল, ঝড়ে তো চুল টুল উড়ে যাচ্ছিল, যে ডিস্টার্ব হবে আম কুড়াতে, এর জন্য সে খোপা করে গেছিল। সেকেন্ড, দিদা হচ্ছে বেশিক্ষণ ওখানে থাকেনি, সব কিছু ফেলে ফুলে নিমিষেই পেতনিটা কিছু করার আগে, মানে পিশাচিনিটা কিছু করার আগেই ছুটে পালায়। সে যদি ওই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওরকম পর্যবেক্ষণ করতো যে এটা কি, এরকম আরো সামনে গিয়ে দেখি ভালো করে এটা কার পা, তাহলে ওখানে গল্প ছিল। সেই সব কিছু না ভেবে সে হচ্ছে জোরে দৌড়ে পালায়। তারপর থেকে দিদা জীবনে আর হচ্ছে আমের বা ওই আম বাগানটায় যায় না, ঠিক আছে, ওই আম বাগানটায় যায় না। সবাই তো বিভৎস বকাবকি করে, বাবার কাছে মারও খায়। পরে তো দিদার তারপরে দিদাকে ছোটোবেলাতেই, মানে যখন 15-16 বছর বয়স হয় বা তারও কম হতে পারে, তখন তো ঢাকায় দাদুর সাথে বিয়েই হয়ে যায়। এটাই ছিল দিদার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যেটা আমার মনে করি যে আমি ঝড়ের সময় হয়তো ওটা পেতনি বা পিশাচিনি টাইপেরই কিছু একটা ছিল। আর মহিলা যে ছিল এটা তো শিওর, কারণ উনি তো উনি যেরকমভাবে বলেছিল, ডেসক্রিপশান আমাদের গল্প করেছিল যে দুটো পা এরকম লম্বা লম্বা, আঙুলগুলো সরু সরু কঙ্কালের মতো, কিন্তু শাড়ি জড়ানো ছিল, মানে শাড়ি পরা ছিল। তো ডেফিনেটলি ওটা একজন মহিলা কোনো কিছু একটা এনডিডি ছিল।
তো এটাই ছিল আমার দিদার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো ঘটনা দুটি তোমাদের কেমন লাগলো? আজকে আমি আমার জীবনের আমার নিজের দাদু দিদার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে থাকা এরকম ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা আমার সাথে শেয়ার করবে, তাহলে আমাকে ফেসবুকে লিখে পাঠিয়ে দিতে পারো, ইনস্টাগ্রামে লিখে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও আমি নিচে ডেসক্রিপশান বক্সে সব কিছু লিঙ্কের সাথে সাথে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছি। সেই ইমেল অ্যাড্রেসেও তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। আমার জীবনে ঘটে থাকা বা আমার আত্মীয়স্বজনের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো ছিল প্রায় আমি কভার করে ফেলেছি, ঠিক আছে। আর একটা ঘটনা আসতে পারে, সেটা হচ্ছে অলৌকিক ঘটনা। তো তোমরাও যদি চাও যে আমি এরকম ঘটনাগুলি কন্টিনিউয়াসলি চালিয়ে যাই, তাহলে তোমরা আমাকে তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও। তোমরা ঘটনা পাঠালেই আমি এই সিরিজটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে পারবো। দেখা হবে আবার পরে একটা নেক্সট এপিসোডে।